নমস্কার। শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ও স্বয়ম্ভু সিদ্ধেশ্বর শিব ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুধু যাত্রার মধ্যে সমস্ত শ্রোতৃমণ্ডলীকে দক্ষিণ দুর্গাপুর নিউ শীতলা থিয়েটিক্যাল যাত্রাবাড়ির পক্ষ থেকে আগামী শুভ বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। প্রেম পেল না প্রিয়তমা। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় শ্রী বিদ্যুৎ বরণ গাঙ্গুলি, সহ নির্দেশনায় শ্রী স্বদেশ মাঝি, প্রবীর চক্রবর্তী, আলো মা যজ্ঞেশ্বরী লাইট, ফণি মা যজ্ঞেশ্বরী সাউন্ড, রূপসজ্জা মা যজ্ঞেশ্বরী পোশাকালয়, সম্পাদনায় জলধর থান্দার, অসিত কুতি ও দেবাশিস থান্দার, দল ম্যানেজার শ্রী গৌতম কুতি, সহ ম্যানেজার শ্রী অরুণ মান্না, কোষাধ্যক্ষ হর্ষনাথ গাঙ্গুলি, পরিবেশনায় দক্ষিণ দুর্গাপুর নিউ শীতলা থিয়েটিক্যাল যাত্রা পার্টির কলা কুশলবৃন্দ, সহযোগিতায় দক্ষিণ দুর্গাপুর ও রাধাপুর উত্তরপাড়ার গ্রামবাসী বৃন্দ ও ভোলে বাবা সংঘের সকল সদস্য। ব্যবস্থাপনায় অনাথ বন্ধু মণ্ডল, মনোহর মিত্র, মুক্তারাম সামন্ত, অরবিন্দ কুতি, অর্ধেন্দু কুতি, সুব্রত সান্ত্রা, অনুপ কুতি, দেবাশিস চক্রবর্তী, সৈকত কুতি, সৌরভ কুতি ও আরো অনেকে। একটি বিশেষ ঘোষণা, আগামী 1433 সালে পালা প্রযোজনা করতে চলেছি স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন শুরু করছি 1432 সালের বর্ষি সজল সামাজিক যাত্রা পালা। আসল সুখ কিনতে গিয়ে কান্না করেছি জমা, শূন্য স্মৃতি সে দৌড় পেল, প্রেম পেল না প্রিয় তোমা, প্রেম পেল না প্রিয় প্রেম পেল না প্রিয় তোমা। ধন্যবাদ। সর্বনাশ, এ আবার কি সর্বনাশ হয়ে গেল ঠাকুরপো। তোমার দাদা 2 মাস হলো বাড়িতে নেই। এই 2 মাসে তোমার সঙ্গে মেলামেশা করে আমি যে মা হতে চলেছি। ঠাকুরপো, দাদা জানতে পারলে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তুমি কি আমাকে গ্রহণ করতে পারবে না ঠাকুরপো? আমি সেদিন যেদিন তোমার দাদা আমাকে দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছিল, সেদিন
তোমাকে প্রথম দেখেই আমি তো ভালোবেসে ফেলেছিলাম ঠাকুরপো। আর সেই ভালোবাসা থেকেই তো আমাদের গোপন মেলামেশা। আমি নাই বা কেন বলো, তোমার দাদা ওই প্রথম পক্ষের সন্তানের কথা ভাবতেই তো ব্যস্ত হয়ে গেছিল, তাই তো আমাকে উপেক্ষা করেছিল। আর আর আমি তো তাই আমার নিজের দেখির ক্ষুধা মেটাতে আমি তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়েছি। ও, এটা মন্দের ভালো নাকি বলো? ঠাকুরপো, তোমার দাদা যদি অস্বীকার করে আমাকে, তুমি আমাকে বিয়ে করবে তো? এ সালে বলে কি কারো দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুর্তি করা যায়, কিন্তু তার জীবনের সঙ্গে চুক্তি করা যায় না। ঠাকুরপো, বলি তুমি কি ভাবছো এত? তুমি যদি আমাকে স্বীকার না করো তাহলে যে মরা ছাড়া আমার কোনো উপায় থাকবে না ঠাকুরপো। দাদার সঙ্গে তোমার সম্পর্ক যাই থাক না কেন, তোমার আমার সম্পর্ক তো চিরমধুর নাকি বলো? ঠাকুরপো, যে স্বীকৃতি তুমি আমাকে আজ দিলে ঠাকুরপো, তাতেই তোমাকে প্রতিদান দিতে আমি বাধ্য হচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, নাও ঠাকুরপো, তুমি তোমার মনের ইচ্ছে মতো আমার শরীরের সব কিছু একেবারে নিয়ে নাও। মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে চলো না কোথাও চলে যাই। চলো না কোথাও চলে যাই। চলো না কোথাও চলে যাই। আমি যদি নদী হয়ে যাই, প্রেম ঝিলে মেলিটাতে সমুদ্র সৈকতে চলো না ঝিনুকুরা। আমি যদি নদী হয়ে যাই, প্রেম ঝিলে মেলিটাতে সমুদ্র সৈকতে চলো না ঝিনুকুরা। চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে। মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে। ঠাকুরপো, নেবো চলো আমি না। নেবো, তোমার এই উত্তাল যৌবনে আমি আকুণ্ঠ পান করবো। ঠাকুরপো, মুকুন্দ! এ কি তুমি বিশ্বাসঘাতিনী, এত নীচ, এত জঘন্য তোমার চরিত্র! তুমি কি না আমার ভাইয়ের সঙ্গে? এ তুই কি বলছিস রে দাদা? তুই কি দেখতে কি দেখে ফেলেছিস? আমাদের সন্দেহ করে ফেললি। সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। তোর ধারণাটাই যে ভুল। আসলে ওই মায়ের মতো বৌদির আমি একটু মাতৃস্নেহের সন্ধান করছিলাম। আর সেই মাতৃশ্রীর সন্ধানে বুঝি তার যৌবন তরঙ্গে ডুব দিতে চেয়েছিলি? না 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 না, ওই মায়ের মতো বৌদির উন্মত্ত যৌবনের মধুভাণ্ডারে চুমু দিয়ে না না না, আর বৌদির মাঝখানে একটা মধুর সম্পর্কের সূচনা করে। তুমি বিশ্বাস করো, তুমি যা দেখেছো সম্পূর্ণ মিথ্যে। আসলে ঠাকুরপোকে আমি চুপ করো কলঙ্কিনী! সে আমার বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। দাদা! সে আমার মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিয়েছে। দাদা!
কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই। দাদা আমি শেষ করেই ফেলবো। সরে যা। দাদা তুই ছেড়ে দে দাদা। তুমি কি করে তুমি কি করলে? তুমি মানুষটাকে খুন করে দিলে, আবার খুন করে দিয়ে তুমি আসছো ঠাকুরপো। মন্দির ভালো নাকি বলে? ঠাকুরপো, এরপরেও তুমি হাসছো নির্লজ্জ। এছাড়া আমার যার কোনো উপায় ছিল না। কিন্তু এখন আমার কি হবে ঠাকুরপো? আমার এই স্মৃতির সিঁদুর, অক্ষয় অমর হয়ে থাকবে। আমার ওই পেটের বাচ্চাটা। আচ্ছা বাপের নাম নিয়ে জন্মাবে। কিভাবে? শোনো তাহলে, বলো। এই লাশটাকে আমরা গায়েব করে আমরা প্রচার করে দেব ওই মুকুন্দ ব্যানার্জি কোনো এক অজানা করে নির্দেশ হয়ে গেছে। মুকুন্দ, আমি একটু সসম্মানে চির উজ্জ্বল থাকবে তোমার ওই স্মৃতির সিঁদুর, আর চিরকাল তোমার আমার অপরিত সম্পর্কটা থাকবে চির মধুর। এটা হলো সেটা মন্দের ভালো। আজ বিকেলে আমরা এগিয়ে চলেছি 25 বছর পর। তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। রঙিন খামে জন্ম লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। আমার রূপটা আমাকে চিঠি দিয়েছে। দেখি তো। তাই তো সে সবার আগে তার ফেরার কথা সে আমাকে লিখে জানিয়েছে। সে লিখেছে, শেহের বকুল, পত্রে আমার বুক ভরা ভালোবাসা নিও। অনেক দিন হলো বাড়ি থেকে চলে এসেছি, মনে হয় যেন কয়েকটা যোগ। তোমাকে দেখার জন্য মনটা যে বড় আকুল হয়ে উঠেছে। তাই সামনে 2রা ফাল্গুন আমি বাড়ি ফিরছি, আর গ্রামে ফিরে সর্বপ্রথম আমি তোমাকেই দেখতে চাই। আমাদের ভালোবাসার প্রথম সাক্ষী সেই বকুলতলাতে তুমি আমার জন্য অপেক্ষা করো, আশায় রইলাম। এই যে মশাই, তোমাকে আমার আশায় পথে বসে থাকতে হবে না মশাই। আমি তোমার আশায় পথে তোমার জন্য বসে রয়েছি। আই লাভ ইউ রূপদা। আই লাভ। এই অসভ্য ছোট লোক মেয়ে, আমার রূপকে নিয়ে ভালোবাসা আধিক্যতা করতে তোর লজ্জা করছে না? তোমার রূপ? হ্যাঁ, আমার রূপকেই ভালোবাসি, আর সে ফিরে এলেই তার সঙ্গে আমার বিয়ে হবে। মিথ্যে কথা। রূপদা আমাকে কথা দিয়েছে তোমার সঙ্গে বিয়ে হতে পারে না, সে আমাকে কথা দিয়েছে। কিন্তু মনটা তো দিয়েছে আমাকে। শোনো, রূপটা যদি তোমাকে মন দিয়ে থাকে না, তাহলে তার প্রতি আমি কোনো দাবি করব না। আর রূপটা যদি আমাকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার ভাগ আমি কাউকে দেব না। তোর আছে কিনা শয়তানি যে রূপ তোকে ভালোবাসবে? আই দেখ, আমার আছে অফুরন্ত যৌবন, আর আমার কাছে আছে ছোট্ট সরল একটা মন, আর আমার যৌবনে আছে অফুরন্ত মধুর ভান্ডার, আর আমার মনে আছে ভালোবাসার উপচার। আমার দেহের লোভে রূপ দুর্বল হয়ে পড়বে, আর আমার চোখের জলে পবিত্র হয়ে রূপটা পথ ফিরে পাবে। তার আগেই তুমি তোমার গতিপথ হারিয়ে অকুল সাগরে ভাসবে। আপনি আপনি ওই দূর থেকে দাঁড়িয়ে তখন থেকে রূপকে নিয়ে তোমার সঙ্গে আমার বোনের ভালোবাসার কাজিয়া শুনতে শুনতে
মনে একটা আইডিয়া এসে গেল, তাই তো সেই আইডিয়াকে অ্যাপ্লাই করতে এই বকুলতলায় চলে এলাম। মানে থ্যাংক ইউ দাদা। তবে দেখো দাদা, এই ছোট লোক রাজা মেয়েটা রূপে ভুলে আমার সঙ্গে ভালোবাসার কম্পিটিশন করতে চাইছে। মায়ের মেয়েরা যে ভীষণ ভালোবাসতে জানে, আর ওরা যেমন ভালোবাসতে জানে সেই ভালোবাসা হারিয়ে কাঁদতেও জানে। আপনি ভুল বললেন শহরে বাবু। গায়ের মেয়েরা যেমন ভীষণ ভালোবাসতে জানে, তেমনি সেই ভালোবাসাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আঁকড়ে ধরেও রাখতে জানে। কি বলি তুই? আমার মতো, তোমার মতো যৌবনের টোপ ফেলি আমি তো ভালোবাসার মনে বুঝতে পারি না ম্যাম সাহেব, যে যৌবন ফুরিয়ে গেলে ভালোবাসাটাও ফুরিয়ে যাবে। কিন্তু তোমার সেই ভালোবাসাকে নিয়ে আমি এখন একটু সর্বনাশে খেলা খেলতে চাই বকুল। তার মানে আমি ধরে নিলাম রূপ তোমাকেই ভালোবাসে, কিন্তু আমি জানি আমার বোন পিঙ্কির ভালোবাসার মালাতেই রূপকে ধরা দিতে হবে। ইউ আর রাইট। তাই এই মুহূর্তে আমি তোমার দেহ মনে একটা কলঙ্কের ক্ষত চিহ্ন এঁকে দেব। না না দেখে রূপের প্রতি তোমার ভালোবাসা একবারে কর্পূরের মতো উঠে যাবে। যা দেখে রূপ নিজেই তোমার জীবন থেকে সরে দাঁড়াবে। না না না, আর তখন রূপ হয়ে যাবে আমার, শুধু আমার। আরে সিস্টার, তার আগে তুই এখান থেকে পালা, নইলে দাদা হয়ে আমি তোর সামনে ওকে নিয়ে কেমন করে খেলবো আমার কামনার খেলা। ওকে মাই এল্ডার ব্রাদার, আমি তোমাকে ওয়াক ওভার দিয়ে গেলাম। আমার বিপক্ষের ভালোবাসার পেনাল্টি কিকে গোলের পর গোল তুমি দিয়ে দাও। হ্যাঁ বিকি শোনো, বিকি যেও না, বিকি একটু দাঁড়াও। মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন করে সর্বনাশের পথে ফেলে যেও না। বিকি বিকি দাঁড়াও, বিকি বিকি এর মতো আমিও কি তোমায় ভালোবাসতে পারি না? ভালোবাসতে পারেন না, কারণ আপনাকে ভালোবাসা দিতে গিয়ে আপনার বিকৃত ভালোবাসার কাছে আমি আমার জীবন যৌবন কখনো বিলিয়ে দিতে পারবো না, কিছুতেই না। না না না, তাহলে আমার কামনার বিদ্যা দিয়ে তোর দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চলে। রূপদা, রূপদা, কেঁদো না বকুল। রূপদা, নিরু কাপুরের মতো মুখ লুকিয়ে রূপদা, ইচ্ছা করছে এই মুহূর্তে উচিত শিক্ষা দিয়ে তোমার অপমানের প্রতিশোধ নিই। রূপদা। তা আমি করলাম না, কারণ কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? ওকে মাই ডিয়ার রূপ, আজকের এই চরম অপমানটা আমি বাধ্য হয়ে হজম করে গেলাম। কারণ কারণ তুমি আমার বোনের বাগদত্তা, না। তাই অযথা মাথা গরম না করে ব্যাপারটা আমি নীরবে গায়ে মেখে নিলাম। বোনের বাগদত্তা মানে কখন এসেছো তুমি? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে রয়েছি। এসো এসো রূপ, এসো। হাতটা ছেড়ে দাও পিঙ্কি। পারবো বলে তো আমি তোমাকে ধরে নি রূপ। আর শুধু হাতটাই নয়, আমি আমার ভালোবাসার জালে তোমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে বলবো, আর আমার বেসেছি ভালো শুধু তোমাকে। রূপটা আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন তোমাকে, শুধু তোমাকে, তোমাকে। আমি তোমাকে ছাড়া যেতে
তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি আমার যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার মরণ। বেশিছি ভালো শুধু তোমাকে, আজ ভালোবাসি তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তুমি আমাকে শেষবারের মতো একটা কথা বলছি, স্পষ্ট করে মন দিয়ে শোনো পিঙ্কি। কি কি বলবে তুমি? এই উলঙ্গ যৌবনের লহরি তুলে অসভ্যের মতো শরীরে ভাঁজ দেখিয়ে শুধুমাত্র পুরুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু ভালোবাসার মতো মন পাওয়া যায় না পিঙ্কি। কি গো বড় লোকের মেয়ে, আমার এই ছোট্ট মনির কাছে তোমার উন্মত্ত যৌবন হেরে গেল তো? নো নো নেভার। পিঙ্কি কোনদিন হারিয়ে হাঁটতে সে জানে না, আর তার প্রমাণ আমি দেবো রূপকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে। পিঙ্কি এবারে ফুল মানে বোকা, বাট রিমেম্বার আজকের এই অপমানটা আমি কোনোদিন ভুলবো না, এর প্রতিশোধ আমি নেবই নেব। তার মানে তুইও শুনে রাখ শয়তান, তুই যে রূপকে নিয়ে এত স্বপ্নে জাল বলছিস, তোর এই স্বপ্ন আমি কোনোদিন সফল হতে দেব না, কিছুতেই না। রূপা, রূপা আমার ভীষণ ভয় করছে, রূপা আমার ভীষণ ভয় করছে। কিসের ভয় বকুল? আমার দেহে যতক্ষণ শ্বাস বইবে পৃথিবীর কোনো অসুবিধা শক্তি তোমার আমার ভালোবাসাকে গ্রাস করতে পারবে না বকুল। রূপদা, হ্যাঁ বকুল, তাই খুব শীঘ্রই তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো। তুমি সত্যি বলছো রূপদা? হ্যাঁ বকুল, সামনের কোনো এক শুভ লগ্নে অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে আমরা গড়ে তুলব এক সুখের স্বর্গ, যে স্বর্গের মাঝে থাকবে না কোনো দুঃখ বেদনা হতাশা যন্ত্রণা, আর যে স্বর্গে ভরে থাকবে সুখ হাসি আর সঙ্গীতের মূর্ছনা, আর যেই সঙ্গীতে কথা হবে তুমি, আর আর সুর হবে তুমি। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এই যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এই যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা। তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে জীবনে, আবার ফিরে এলাম আমি এই ভুবনে, তোমার অন্তরে আমার অন্তরে চিরদিন ভালোবাসা, অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা রঙিন এক আশা, এই যে অন্তরে। দাদা, কি দাদা, তুই 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 এখানে? মুখ খুলি দাদা, বাবন হয়ে ওই চাঁদের দিকে হাত বাড়াচ্ছিস কোন সাহসে? দাদা। কাকে বলছিস রে দিগন্ত? তোর ওই বেনার্জি বাড়ির স্ট্যাটাসটাকে স্ট্যাটাসটাই যদি আমার কাছে বড় হতো, তাহলে তোর আমার সেই ছোট্ট বেলাকার বন্ধুত্ব আজও পর্যন্ত অটুট থাকতো না রে। বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করা যায় না রূপ, কিন্তু সম্পর্ক করা যায় না। দিগন্ত, তাহলে কি আমাদের সমস্ত সম্পর্ক ভেঙে যাবে রে দাদা?
নিজের যোগ্যতা যাচাই না করে যারা এমন অলিক স্বপ্ন দেখে দাদা তাদের ভাগ্যে তো এমনই হয় রে বোন। দাদা দিগন্ত, ওরে ওরে বোন, দাদা ওই রূপের সঙ্গে তোর মিলন ঘটলে হ্যাঁ। সবচেয়ে বেশি আমি খুশি হতাম রে। কিন্তু কিন্তু ওই রূপের উপযুক্ত যৌতুক দেওয়ার মতো আমার যে কোনো ক্ষমতাই নেই রে বোন। দাদা কি বললিস দিগন্ত? ঘৃণ্য যৌতুকের লোভে আমি আমার ভালোবাসার স্বীকৃতি দেবো না? বন্ধু হয়ে তুই এতদিনে আমার এতটুকুই চেললি। রূপ রূপ আমি তোর আর দোষ কি বল? অধিকাংশ পুরুষ তো বিয়েটাকে ব্যবসা বলে মনে করে, যৌতুকের বাজারে নিজের মনুষ্যত্বকে নিলামে চড়াতে চায়। কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর ভাই, আমি সব কিছু চাই না রে। আমি চাই বকুলের একটু ভালোবাসা। রূপদা রূপদা সেটা দাদা না বুঝলেও আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তাই তো তোমার হয়ে দাদা দাদা আমি তোমাকে অনুরোধ করে বলছি, দাদা আমি তোকে অনুরোধ করে বলছি। আর তোকে কিছুই বলতে হবে না রে মুখ পুরি। দাদা আর রূপকে আমার যেটুকু চিনতে বাকি ছিল আজ আমি সবটুকুই বুঝে গেছি। মানে ওরে রূপ, মনে মনে তোদের ভালোবাসাকে স্বীকৃতি দিলেও মুখ ফুটে আমি কোনোদিন সেই কথা বলতে পারিনি। আজ তোর সাহস পেয়ে বলছি ভাই, দয়া করে আমার এই অভাগিনী বোনটা দাদা ভালোবাসাকে তুই উপযুক্ত স্বীকৃতি দে, উপযুক্ত স্বীকৃতি দে। দয়া কেন বলছিস রে দিগন্ত? এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি, বকুলের ভালোবাসার উপযুক্ত সম্মান আমি দেব। জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই বকুলের সামান্যটুকু অমর্যাদা আমি করব না রে। রূপদা সে বিশ্বাস তোর ওপর আমার আছে রূপ। তাই তো এই মা বাবা আমার এই বোনটাকে তোর হাতে তুলে দিয়ে দাদা এই এই মুখপুরি মন লজ্জায় রাঙা হয়ে দূরে দাঁড়িয়ে মুখ ফিরে আছিস কেন? আয় 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 কাছে আয়। এই আমার এই হবু ভগ্নির পাশে তোকে দাঁড় করিয়ে দেখি তোদের দুজনকে কেমন সুন্দর মানায়। দাদা হে ঈশ্বর তুমি আমার মঙ্গল করো, আমার এই সংসারের মঙ্গল করো, আমার স্বামী তুমি মঙ্গল করো। আমি তোমার কাছ থেকে আর কিছু চাই না। আমি যেন সুখে শান্তিতে আমার সংসারটা করে যেতে পারি ঠাকুর, আমি যেন সুখে শান্তিতে সংসার করে যেতে পারি। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি
একই সবরই, তুমি কাঁদছো কেন? কই না না, কাঁদছি না তো। তাহলে তোমার চোখে জল? পুজো করতে বসলে এক অজানা আবেগে আমার চোখ দিয়ে জল ভেসে পড়ে গো। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। এ নাও ঠাকুরের প্রসাদ নাও। এই প্রসাদ দেওয়ার পর তোমার এই 5 বছর দেখছি একটু দিনও পায়ের ছুতে তোমার ভুল হয় না। কি করে ভুল হবে? আমি যে বাংলার বধূ, তাই স্বামীর পদধূলি যে আমার কাছে ভক্তির প্রসাদ, আর তার আশীর্বাদই যে আমার কাছে ভালোবাসার উপহার। তাই যদি হয় তাহলে সবার অলক্ষ্যে তোমার চোখে জল ঝরে কেন? কোন দুঃখ চেপে রেখে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো? সে কি আমাদের 5 বছরের বিবাহিত জীবনের কোনো সন্তান না হওয়ার জন্যে? বলো সবরই, বলো বলো, তুমি চুপ করে থেকো না। ওগো তুমি চুপ করো, ওইসব কথা বলো না, তুমি চুপ করো। তুমি কি লজ্জা, কি লজ্জা! শেষে কিনা একটা বাজা বউকে নিয়ে তোর এত আদিক্যতা! মা! না না, ছি 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 ছি। পুত্র আর পুত্রবধূর সামনে আপনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন সেগুলো কি খুব ভদ্রলোকের ভাষা মা? এই তুমি কি বলতে চাইছো? তার মানে আমি ছোট লোক? ওরে দীপ, তোর সামনে তোর বউ আমাকে এইভাবে অপমান করছে। আমি যদি তোর সৎ মা না হয়ে নিজের মা হতাম তাহলে তুই কি পারতিস এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করতে? আমার কথা তুমি শোনো মা। কি শুনবো? বলে কি শুনবো? ছোটবেলায় তোর মা যখন মারা যায়, তোর বাবা তোকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল। 1 মাসের মধ্যে কোন একটা অজানা কারণে তোর বাবা নিরুদ্দেশ হয়ে যায়। সেই থেকে আমি তোকে সৎ ছেলে বলে কখনো ভাবিনি, নিজের ছেলে বলে মানুষ করেছি। আর তুই কিনা তোর সৎ মার সাথে না, সৎ ভেবে আমি তোমাকে কোনোদিনই অবজ্ঞা করিনি। আমার গর্ভধারণী মা আমাকে জন্ম দিলেও যে অপার স্নেহ মমতা দিয়ে তুমি আমাকে মানুষ করেছো, তা বোধ হয় কবি মা তার সন্তানের ভাগ্যে চোখে। তাই যদি মনে করিস তাহলে তাহলে সেই চরম মায়ের অপমানে তুই কি বল? সেই অপমান তোর সহ্য করা উচিত না। ছেলের প্রতি মায়ের যেমন একটা কর্তব্য আছে, তেমনি স্বামী হিসাবে স্ত্রীর প্রতিও আমার যে একটা কর্তব্য আছে। তাই তো কারো দোষ গুণ বিচার না করে বলছি, সবরই তুমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। না, বৌমা ক্ষমা চাইবে না। ঠাকুরপো, এ তুমি কি বলছো ঠাকুরপো? কেন বলবো না? বৌমা তো কোনো অন্যায় করেনি, শুধুমাত্র একটু প্রতিবাদ করেছে। আচ্ছা কাকা, আমি কোনো অন্যায় দ্বন্দ্ব শুনতে চাই না। আমি সংসারের শান্তি ভারসাম্য বজায় রাখবার জন্যে তুমি সবরীকে আমার আদেশ পালন করতে দাও। স্বামীর আদেশ আমার কাছে বেদবাক্য, সবরী। আর তাছাড়া মায়ের কাছে ক্ষমা চাইলে কোনো মেয়েরই তো অসম্মান হয় না। ঠিক বলেছো সবরী। শুধু ক্ষমা মাত্র চাইলে হবে না বৌমা, আমার ওই দেবী প্রতিমার মতো বৌদি জুতো জোড়াটা মাথায় নিয়ে এই অন্যায় স্বীকার করতে হবে। কাকা, তুমি যে একটু আগে বললি মন্দির ভালো না কাকা না, সবরীকে তোমরা এত বড় শাস্তি দিও না। আমি তোমাদের জন্য সবরীর কাছে ক্ষমা চাই। ওকে তুমি থাকো। আর তাতেও যদি না হয়, আমি সবরীর পরিবর্তে মায়ের জুতো জড়া। থাক দীপ, মায়ের চেয়ে বইয়ের সম্মান রক্ষা করাই যদি তোর কাছে বড় বলে মনে হয় তবে তাই কর। ঠাকুরপো, এ তুমি কি বলছো? আমি দুঃখ করো না বৌদি,
যতই তুমি ওকে নিজের ছেলের মতো ভালোবাসো না কেন, তুমি যে ওর সৎ মা। আমার কাছে মা শুধু মাই। রূপের মতো আমিও যে আমার মাকে একই আসনে বসিয়েছি, সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে আমিও তো রূপের মতো একই আসনে বসিয়ে বলেছি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি না। দীপ, বাবা দীপ, তবু আমার মাতৃভক্তির মধ্যে তোমাদের যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে, আমি বলছি কাকা, হ্যাঁ, তোমাদের কথা মতো মায়ের জুতো জোড়া মাথায় নিয়ে সবরে আজকে সেই প্রতিশ্রুতি। না না ওগো না, তুমি এ কথা বলো না, তুমি এ কথা বলো না। হ্যাঁ, মায়ের অন্যায়ের প্রতিবাদ করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমি তার জন্য আমাকে শাস্তি হিসেবে আমাকে মারো, আমাকে মারো। কিন্তু তাই বলে এদের সকলের কাছে আমার সম্মানকে তুমি ছোট করে দিও না গো, আমার সম্মানকে তুমি ছোট করে দিও না। আমায় তুমি ক্ষমা করো সবরি। আজ আমি খুব বড় অসহায়, আর সবার সামনে মাতৃভক্তির অভিনয় দিতে তার থেকে সসম্মানে এই অগ্নি পরীক্ষায় দিয়ে গেলাম। যদি পারো তাকে তুমি ক্ষমা করো সবরি, তাকে তুমি ক্ষমা করো। তুমি যেও না, আমাকে একা ফেলে রেখে যেও না, তুমি শুনে যাও, তুমি যেও না, তুমি যেও না। তুমি আমার আদেশ পালন করো সবরি, তুমি আমার আদেশ পালন করো। যেও না। এই অপচয় বলি, কোথায় কোথায় যাচ্ছিস? এ কি করছো? তোর চেয়ে বরং তুমি মন্দের ভালোই ধরো। ঠিক, তুমি ঠিক বলেছো ঠাকুর। এই, ছি 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 ছি, আপনারা কি মানুষ? নিজেদের এবার ভদ্রলোক বলে পরিচয় দেন? এই, চুপ কর। লক্ষ্মীর পাঁচালি না পড়লেও চলবে, কোনো কথা না বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার জুতো জোড়া। থাক থাক বৌদি, এটাই যথেষ্ট। কি হলো বৌমা? ধরো ধরো বলছে বলছে বলছে। সবারই ভেতরে যাও, যাও বলছি, যাও। বাবাকে একটা সামান্য প্রণাম আমাকে করতে দেবেন না? তোমার বাবা তো এক্ষুনি হাওয়া হয়ে যাচ্ছে না, প্রণাম করার জন্য তার পায়ে হুজুট খেয়ে পড়তে হবে। যাও ভেতরে যাও বলছে, তোমার বাবার সঙ্গে আমাদের বিশেষ কথা আছে। চুপ করে দাঁড়িয়ে। আমি কি দেখলাম জানি, আমি কি দেখলাম? এতদিন ধরে আমি সবরের মুখ থেকে যা যা শুনে এসেছি, তা কি তাহলে সম্পূর্ণ মিথ্যে? তবে কি আমার এই সবর এখানে একটু সুখে নেই? নিশ্চয়ই আছে। আমার বৌদি আপনার মেয়েকে একবারে নিজের মেয়ের মতো ভালোবাসে। আর যে ভালোবাসে বাসে আর শাসন করার ক্ষমতাও তো থাকে নাকি মেয়ার? এ কেমন শাসন?
হাতে চাবুক ধরে ভয় দেখিয়ে মাথায় জুতো জোড়া তুলে দিয়ে এর চেয়ে আপনার মেয়ের গায়ে কেরোসিন দিয়ে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে খুব ভালো হতো, তাই না বিয়ান? এই কথা আপনি বলবেন না ভাই, এই কথা আপনি বলবেন না। সবারই সমাজে আমার কেউ নেই, তাই তো ওর আমি মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কিন্তু ওর যদি কিছু হয়ে যায় আমি যে পাগল হয়ে যাব ভাই, আমি যে পাগল হয়ে যাব। তাই বলে আপনার মেয়ে বাড়ির বউ হয়ে আমায় যা নয় তাই বলে অপমান করবে, আর আমি মুখ বুঝে সহ্য করবো, তাই না? না, তা কেন করবেন? হ্যাঁ, ও দোষ করলে না, হ্যাঁ আপনার খুব করে বকে দেবে। সব দায়িত্ব আর আমাদের উপরে চাপিয়ে দিলে হবে না। হ্যাঁ, তার মানে এই যে এতদিন পর বৌমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তা কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, তার দায়িত্ব নেওয়াটা কি আপনার কর্তব্য নয়? এই দায়িত্ব তো আপনাদেরই বৌমা। আমাদের বৌমা হলো আপনার মেয়ে। আমি যদি বলি আপনি আপনার মেয়েকে জোর করে আমার ছেলের ঘরে বসিয়ে দিয়েছেন, ও বাজা বলে। তার জন্য অবশ্য আপনার নামে একটা প্রতারণার মামলা করব। মামলা? তাই এক্ষুনি আমরা করছি না। যদি আপনার মেয়ের সন্তান যাবত চিকিৎসার খরচা যদি দিয়ে দেন, চিকিৎসা খরচ মানে ওই 20-25 হাজার টাকা, তার একটা টাকাও কম কিন্তু নয়। হ্যাঁ, এতগুলো টাকা যদি না দিতে পারেন তাহলে মন্দির ভালো হিসাবে মেয়েটাকে ডিভোর্স করতে রাজি করা হয়। ও কথা আপনি বলবেন না ভাই, ও কথা বলবেন না। আপনি এই যে ওর একমাত্র অবলম্বন, আর এই সংসারটা যে হলো ওর একমাত্র আশ্রয়স্থল, আর এইটুকু যদি হারিয়ে যায় ও কেমন করে আপনারা বলতে পারেন বলুন? আপনি আচ্ছা মানুষ তো বটাই, যেটা আমরা করতে চাইছি সেটা কি আপনার জন্য ভালো নয় ভাই? অত কথার দরকার নেই ঠাকুরপো, তুমি একটা কাজ করো, তুমি উকিল ডেকে নিয়ে আসো, আমি ওর মেয়ের সঙ্গে কালই ডিভোর্সটা করিয়ে দেব। আপনারা একদম চিন্তা করবেন না মাসিমা, আজই আমি ওদের ডিভোর্স। না, আপনারা কোনো ক্ষতি করবেন না, কোনো ক্ষতি করবেন না। আমি আমার মেয়ের সমস্ত চিকিৎসা খরচ দিদি। আরে বিয়াই, এতগুলো টাকা আপনি কোথায় পাবেন? যেমন করে হোক আমাকে যে জোগাড় করতে হবে বেআই। আপনার কাছে আমি হাত জোর করে বিনতি করে অনুরোধ করছি, আপনি যেন কোনো মতে আপনি সিদ্ধান্ত নেবেন না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 3-7 মধ্যে যেখান থেকে যেমন করে হোক আমি আপনাদের ওই টাকা দিয়ে যাবো ভাই, ওই টাকা দিয়ে যাবো। মন্দির ভালো, আলোর চেয়ে মন্দটাই কিন্তু ঘটে গেল কাকা বাবু। বন্ধ। হ্যাঁ, আমার বোন পিঙ্কির সঙ্গে আপনাদের রূপের বিয়ের ব্যাপারটা বোধহয় আবার নতুন করে ভাবতে হবে। কেন বাবা, তুমিই তো বলেছিলে যে পিঙ্কির সাথে বিয়েতে তোমরা 3 লাখ টাকা পুরি সোনা দেবী, তাছাড়া দান সামগ্রী এগুলো তো আছে। তাই আমরা ঠিক করেছি।
চেন্নাই থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করে ফেললে। ইল্লে নয় কাকাবাবু, আপনারা হয়তো জানেন না, বাজি চেন্নাই থেকে ফিরে সর্বপ্রথম আপনাদের সঙ্গে দেখা না করে সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে। রূপের সঙ্গে পিঙ্কির বিয়ে হবে, আর ওদের মাঝে যে দাঁড়াবে তার পরিণতিটা হবে কিন্তু ভয়ঙ্কর। কথা দিলেন তো কাকাবাবু। শুধু কথা নয় প্রশান্ত, তুমি তোমার বোনের সমস্ত বিয়ের আয়োজন করো। আগামী 13ই ফাল্গুন রূপের সঙ্গে পিঙ্কির শুভ পরিণয় সুসম্পন্ন হবে। বাবা আমার কি ব্যাপার, তোমরা সবার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলে যে? তার মানে কি এখনো বিশ্বাস করতে পারছো না যে পিঙ্কিকেই আমি? না মানে বলছিলাম, আরে ওই বকুল বলে মেয়েটির সঙ্গে তোমার ইয়ে খেলা। আরে ধুস শালা রূপ, ওর সঙ্গে ভাবি সম্পর্কটা আমি একটু ঝালিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, ওই বকুল বলে মেয়েটার সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই মিথ্যে। আসলে বিয়ের আগে এমন একটু আধটু করাটা আমাদের একটা ফ্যামিলি স্ট্যাটাস, না কি বলো কাকা? ওই আর কি, আজকালকার ছেলেটা তো অমন একটু আদ্রু না, কি বলো? আর এমন কি বাবা প্রশান্ত 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 মানে শীঘ্র না, কি বলো? আমিও চাই তোর কাকার সঙ্গে কি বিয়ের ফটোটা আমি একেবারে সেরে বৌমা, ও বৌমা, তুই বাবা বলে কানের কি মাথা খেয়েছো বৌমা, ও বৌমা। পিঙ্কিকে শুভ সংবাদ শোনানোর জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। পিঙ্কি শুনলে ভীষণ খুশি হবে রূপ, ভীষণ। তোর বড় প্রশান্তকে এই কয়েকটা দিন তুই প্রাণ খুলে হাসতে বল, হাসতে বল, হাসতে বল, কারণ এরপর যাকে শুধু কাঁদতেই হবে। কান্নার হাসি নিয়ে তো জীবন ভাই, আর এই দুটোকে যারা সমানভাবে মেনে নেবে তারাই তো হলো প্রকৃত সুখী। বৌদি তুমি এ কি করলে ভাই? গুরুজন থাকতে তুমি কিনা আমাকে তুমিই তো আমার গুরুজন বৌদি। ঠাকুরপো, মা, কাকা বাবু, সম্পর্ক একজন গুরুজন হলেও ওই দুটো গুরুজনকে ভাবতে আমার যে বড় ঘৃণা করে বৌদি। ঠাকুরপো কি বলছো তুমি? কেন কেন বলবো না বৌদি, যে মাকে দেবীর আসরে বসিয়ে পুজো করতে মন চায়, আর সে মায়ে যদি স্বামী হারানোর আক্ষেপ ভুলে নিজের একজনকে স্বামী ড্যামি সাজিয়ে বৌদিমণি, এ তুমি কি করলে? ছোটদা বাবুর গালে চড় মারলে। এ কথা গিন্নিমা শুনলে যে ভীষণ অনর্থ হয়ে যাবে। তাই তো আমি কি করলাম? অধিকারী সীমা লঙ্ঘন করে আমি নিজের হাতে ঠাকুরপুর গাড়ি চড় মেরে দিয়েছিলাম। না ভুল করেছি, আমি যে মহা ভুল করেছি। ঠাকুরপো তুমি আমাকে ক্ষমা করে দাও, ঠাকুরপো তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তানের কাছে মা কি কখনো ক্ষমা চায় বৌদি? মা, হ্যাঁ ছোটদা বাবু, না এবার তুমি আমায় গর্বে ধরলে, তবু যে স্নেহ মায়া মমতা আমায় তুমি দান করেছো, তার সামান্যটুকু যে আমার মায়ের কাছ থেকে আমি পাইনি বৌদি। ভাবে কেমন করে ছোটদা বাবু? জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না। তার জন্য তো এই লক্ষ্মীবতীমার মতো বৌদিমণি চোখে কেমন জল ছুটতে পারতো। দয়াল না, বৌদির চোখে জল, এ কথার অর্থ কি দয়াল না? ও কিছু নয় ঠাকুরপো, ওইসব ঘর সংসারের মধ্যে সামান্য ঘটনা প্রায়ই ঘটে, ও নিয়ে তুমি কিছু চিন্তা ভাবনা করো না। তুমি সামান্য ভাবলেও এই কথাটা কিন্তু মোটেও সামান্য নয় বৌদিমণি। গিন্নিমার কর্তাবু সব ষড়যন্ত্র আমি যে ভাগ থেকে শুনে ফেলেছি। কি শুনেছো দয়াল না? বলো কিসের সেই ষড়যন্ত্র? ওরা যে বৌদিমণির সর্বনাশ করতে চায়। দোহাই তুমি ঠাকুরপোকে কোনো বাজে বাজে কথা বলো না। অনেকদিন পর আমার ঠাকুরপো আমার বাড়িতে ফিরে এসেছে, এই সমস্ত আজে বাজে কথা বলার মনটাকে তুমি ভারাক্রান্ত করে দিও না।
বলতে দাও বৌদিমণি, বলতে দাও, অন্তত তোমার কথা ভেবে না না দোহাই দা, আমাকে সব বলতে দাও। না দয়ালদা না, তুমি আমার ঠাকুরপুকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, আমার মাথার দিব্যি। বৌদিমণি, এ তুমি কি দিব্যি দিলে বৌদিমণি? কেন কেন তুমি এমন করে আমার মুখটা বন্ধ করে দিলে? দয়ালদা, তুমি দুঃখ করো না দয়ালদা, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হবে কিনা জানি না, দয়ালদা, তবে আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলি, কি? ওগো দয়াময় ঈশ্বর, আমার এই দেবীর মতো বৌদির জীবনে একটু শান্তি দাও, একটু সুখের আলো দেখাও ঠাকুর। দয়ালদা, আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি কি এই সংসারের কেউ না? কোনো কিছু জানার অধিকার কি আমার নেই? থাকলেও বৌদিমণির দেয় দিব্যের পর আমি যে কোনো কিছু বলতে পারবো না। শুধু এটুকুই বলছি, এই সংসারে একটু একটু করে কালো মেঘ জমতে শুরু করেছে। দয়ালদা, এক ভয়ঙ্কর মেঘ, আগে থেকে সবাই সাবধান না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। তাই তোমরা সবাই সাবধানে থেকো, খুব সাবধানে। দয়ালদা।